আমরা আবারও দাবি করছি এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তারা রাষ্ট্রদ্রোহী। এখন চাঁদাবাজি ব্যাপক হারে শুরু হয়েছে। চাঁদাবাজদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। প্রয়োজন হলে হাত পা বেঁধে সরহদ উদ্যানে জনগণের প্রদর্শনের জন্য তাদেরকে নিয়ে আসেন। আওয়ামী স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি বা নেতা যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে, তাদেরকে আয়নাঘরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল। এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কিরকম লাগে শ্বশুর বাড়ি, এটা তাদের দেখা উচিত। বিরোধী দলের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক মিথ্যা মামলা বা গায়েবী মামলা তা প্রত্যাহার করে নিতে হবে। পুলিশে অসংখ্য আওয়ামী ক্যাডার লুকিয়ে আছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা ও মন্ত্রী গণহত্যার জন্য উস্কানি দিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলি গণহত্যাকারী, দুর্নীতিগ্রস্ত, টাকা লুণ্ঠনকারী, টাকা পাচারকারী সংগঠন হিসেবে পরিণত হয়েছে। তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই ব্যাপারে আমরা বিগত 8ই আগস্ট সর্বপ্রথম বাংলাদেশে এই দাবিটা করেছি। আমরা আবারও দাবি করছি এই সন্ত্রাসী সংগঠনকে এবং সন্ত্রাসী সংগঠনের অঙ্গ সংগঠনগুলিকে বাংলাদেশে চিরদিনের জন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা হোক। তারা রাষ্ট্রদ্রোহী। ক্ষমতার বিকেন্দ্রীকরণ খুবই জরুরি। বাংলাদেশ এখন একটা ছোট দেশ না, 18 কোটি মানুষের দেশ। আমাদের পাশে যতগুলি রাষ্ট্র আছে প্রত্যেকটাতে প্রদেশ আছে। বাংলাদেশ হলো একমাত্র ঢাকা থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। এইভাবে 18 কোটি জনগণের দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব না। বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করে আমাদেরকে প্রয়োজনে কয়েকটি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করতে হবে। তাহলে ঢাকা বসবাসের উপযুক্ত নগরী হবে, জনগণের সমস্যা লাঘব হবে। একজন যার ধরে চাকরি হলো ঢাকা থেকে অনুমোদন নিতে হয়, তাহলে নতুন বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে? প্রত্যেক বিভাগে হাইকোর্ট স্থাপন করতে হবে। জনগণ অনেক টাকা পয়সা নষ্ট করে, অনেক কষ্ট করে তাদেরকে ঢাকায় আসতে হয়। জনগণের আর্থিক সংকটের মধ্যে ঢাকায় এসে মামলা পরিচালনা করা বছরের পর বছর এটা সম্ভব না। প্রত্যেক বিভাগে যদি হাইকোর্ট বেঞ্চ হয় তাহলে জনগণের জন্য সুবিধা হবে। স্বাস্থ্য শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে প্রত্যেক বিভাগে অন্তত 3 থেকে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে। নতুন হাসপাতাল নির্মাণ করা কঠিন হতে পারে, কিন্তু বর্তমান যে হাসপাতালগুলি আছে সেগুলিকে পুনরায় রিফাবলিশ করে কিছু পরিবর্তন এনে সেই সাথে বিদেশ থেকে অভিজ্ঞ বাংলাদেশি ডাক্তারকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। তাহলে আমাদের রোগীরা বিদেশে যাওয়ার জন্য আর আগ্রহী হবে না। উদাহরণস্বরূপ রাজুক, গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ, এগুলি হলো দুর্নীতির আখড়া। প্রত্যেক জায়গাতে আপনাদেরকে হামলা দিতে হবে। এই সমস্ত জায়গায় যারা দুর্নীতিবাজ লোকেরা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে আয়নাঘরের মতো জায়গায় বন্ধ করতে হবে। তাহলে তারা বুঝবে যে দুর্নীতি করলে কি ধরনের শাস্তি হয়। এদেরকে কোনো প্রকারে ছাড় দেওয়া উচিত হবে না। নতুন প্রজন্মের আধুনিক চিন্তাধারা, টেকনোলজি এবং পুরাতনদের অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব। এটা সমন্বয় ঘটাতে না পারলে এই সরকার ব্যর্থ হবে। 1996 সালে, আমি আগেও বলেছি এই কথাটা, আবারই বলছি, 1996 সালেতে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় অসংখ্য আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের চাকরি প্রদানের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তের অনুরোধ জানাই। তবে অহেতুক যেন কোনো নিরপরাধ কর্মকর্তা কর্মচারী যেন ক্ষতিগ্রস্ত না হয়
তা নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য কিছু আমাদের পরামর্শ রয়েছে। বিভিন্ন উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের আন্দোলন ও কোটা বিরোধী আন্দোলনের সময় যারা অস্ত্র প্রদর্শন করেছে, বিগত 15 বছরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় অস্ত্র প্রদর্শন করেছে। পুলিশের কাছে এগুলি রেকর্ড আছে। তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তাদের কাছে থাকা অস্ত্রগুলি উদ্ধার করতে হবে, অন্যথায় বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে না। কয়েকদিন আগেও দেখলাম, গতকালই বোধহয় বিএনপির একজন নেতাকে কোথায় ক্লোজ রেঞ্জে থেকে হত্যা করেছে। অস্ত্র উদ্ধারেরটা প্রায়োরিটি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন চাঁদাবাজি ব্যাপক হারে শুরু হয়েছে। চাঁদাবাজদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করুন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। প্রয়োজন হলে হাত পা বেঁধে সরহদ উদ্যানে জনগণের প্রদর্শনের জন্য তাদেরকে নিয়ে আসেন, কারণ এরা মানুষের বন্ধু না, এরা হলো জনগণের শত্রু, দেশের শত্রু। আওয়ামী স্বৈরাচারী, গণহত্যাকারী, টাকা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ সাবেক মন্ত্রী, এমপি বা নেতা যারা বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বা লুকিয়ে আছে, তাদেরকে আয়নাঘরে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে, কারণ তারাই আমাদের জন্য আয়নাঘর করেছিল। এখন তাদেরকে আয়নাঘরে রেখে আয়নাঘর কিরকম লাগে শ্বশুর বাড়ি, এটা তাদের দেখা উচিত। এবং আইএসপিআর এর মাধ্যমে সংবাদপত্রে খবরগুলি প্রকাশ করুন। তাদেরকে জামায় আদরে রাখার কোনো কারণ নেই। এতে আপনাদের বামমূর্তি উজ্জ্বল হবে না, বরং বামমূর্তি ক্ষুণ্ণ হবে। তাদেরকে ইমিডিয়েটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন, এতে আপনাদের বামমূর্তি উজ্জ্বল হবে।